সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো তোমাদের দেখো 2022 সালে জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স দিয়েছে, তো যেটা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স, সেটা মূলত দেখো তোমাদের 20 নম্বরে দিয়েছে। আর আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দেখো ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স আমরা আলোচনা করব। এখান থেকে সম্পূর্ণ আমরা 20 নম্বরের উত্তর তো জানবো, তার সঙ্গে দেখো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো দেখো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য, কারণ এখান থেকে দেখো আমরা জানবো কি কি 2 মার্কসের জন্য কতটা লিখতে হয়, 3 মার্কসে কতটা লিখতে হয়, 5 মার্কসের জন্য কতটা লিখতে হবে, ছবি দিতে হবে কিনা, বা যে তোমাদের পার্থক্যের পয়েন্টগুলো আছে সেগুলো কিভাবে তোমরা রিপ্রেজেন্ট করে অনেকটা অ্যাডভান্টেজ পাবে তোমাদের বন্ধু বান্ধবের থেকে। তো চলো আমরা এই ভিডিওতে সেগুলো আলোচনা করব, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে খাতায় লিখতে হয় টু দি পয়েন্ট, তো সেটাও আমরা জেনে নেব, ঠিক আছে। তো দেখো আমাদের যেটা মূলত দেখো তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ যে মূলত প্রশ্নপত্রটা করেছে, তো সেখানে মূলত দেখো যে তোমাদের একের দাগ আছে, হ্যাঁ, সেই একের দাগে দেখো মূলত কিছু বলা আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মূলত তোমাদের দুটো প্রশ্ন থাকবে, এর নাম্বার হচ্ছে কত, 1 নাম্বার করে থাকছে, 2 নাম্বার, ঠিক আছে। প্রথম দেখো একের দাগের একেরটা, তো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো ভূত্বক, অ্যাস্ট্রোনোস্ফিয়ার, অন্তঃগুরুমণ্ডল, বহিগুরুমণ্ডল। তাহলে দেখো সঠিক উত্তরটা কি হয়ে যাবে না, ক্ষয়ের দাগে অ্যাস্ট্রোনোস্ফিয়ার, ঠিক আছে। তো এবার দেখো তোমরা খাতাতে কিভাবে লিখবে, একের দাগ লিখে নেবে এইভাবে পয়েন্ট করে। তারপরে তোমরা যেটা লিখবে, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো অ্যাস্ট্রোনোস্ফিয়ার, ঠিক আছে। এবার দেখো আমরা যেটা পরের প্রশ্নটা জেনে নেব। দেখো দেখো আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা আছে, নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্ত রেখার নাম হলো, দেখো এখানে মূলত যে ছবিটা আছে এটা হচ্ছে পৃথিবীর অন্তর্মহল, আর এটা দেখো আমাদের যদি বলা হয় এটা হচ্ছে আমরা জানি শিলামণ্ডল বা ভূত্বক, এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে দেখো বহিগণ কেন্দ্রমণ্ডল এই পোর্শনটা, আর এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এই দুটোকে ডিভাইডেড করেছে কোন রেখা, এটা হবে লেহমান বা লেখমান বিযুক্তি রেখা, ঠিক আছে। এখানে অপশনটা দেখো আমাদের কি বলে দিয়েছে, অপশন এতে রেপিত্তি বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর লেহমান বিযুক্তি রেখা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, হ্যাঁ বলো, হ্যাঁ অপশন ঘয়েরটা হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। তাহলে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্ত রেখার নাম হলো লেহমান বিযুক্তি রেখা। এবার দেখো মূলত তোমরা খাতাতে কিভাবে উত্তর লিখবে, একের দুয়ের দাগ দিয়ে দিলে এইভাবে লিখবে, নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তি রেখার নাম হলো লেহমান বিযুক্তি রেখা, ঠিক আছে। তো চলো আমরা পরের যে তোমাদের দুইয়ের দাগে যেটা আছে, মূলত সেখানে দেখো বলে দিয়েছি তোমাদের দুইয়ের দাগে কি করতে হবে, তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে। দেখো দুইয়ের একেরটা এখানে কি বলা আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে মূলত দেখো 3টে প্রশ্ন লিখতে হবে, 1-3-3 থাকছে, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা দেখো, এস তরঙ্গ ড্যাশ মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। এখানে উত্তরটা তোমরা লিখে নাও তরল, ঠিক আছে। তাহলে এস তরঙ্গ কি হতে পারে না, না এস তরঙ্গ তরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। এটা তোমরা এই ড্যাশের জায়গায় উত্তরটা করে নেবে, যেভাবে উত্তরটা লেখা আছে এইখানে এরকম নীল কালি দিয়ে লিখবে। তারপরে 2.12 ডে যে প্রশ্নটা আছে দেখো, সেই প্রশ্নটা পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব কি হয়, ঘনত্ব সবসময় বেশি হয়, ড্যাশের জায়গায় কি লিখবে, তাহলে ঘনত্ব সবসময় বেশি হয়। তারপরে 2.13 দেখো যে প্রশ্নের উত্তরটা বলা আছে, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে, তাহলে কি গঠিত হয়েছে, ড্যাশ আছে এখানে আমাদের, তাহলে উত্তর হয়ে যাবে কি শিলামণ্ডল গঠিত হয়েছে, ঠিক আছে। তাহলে এই 3টে শূন্যস্থান তোমরা খুব সুন্দরভাবে যেভাবে এখানে সাজানো আছে ঠিক একইভাবে তোমরা খাতায় করে নেবে দাগ নাম্বার বসিয়ে। এটা কালো কালিতে লিখতে পারো প্রশ্নটা, বা নীল কালিতে লিখলে কালো কালিতে ড্যাশের উত্তরটা লিখবে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে, ঠিক আছে। আর এছাড়া বলবো দেখো তোমরা যদি ক্লাস 8-এর দেখো কিছু ভিডিও প্লে লিস্টে বানানো আছে, তোমরা এখান থেকে গিয়ে তো প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারো, তো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ হবে। তো চলো এবার এখানে মূলত দেখো আমরা যে পরের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো দেখে নিই। দেখো মূলত দেখো দুইয়ের দাগে যেটা ছিল, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। এখানে মূলত দেখো 3টে করতে হবে, 1-3 নাম্বার। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে দেখো 2.2 দুইয়ের দাগের একেরটা যেটা আছে দেখো, পি তরঙ্গ ভূ অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা সম্পূর্ণ কি ভুল, ঠিক আছে। তারপরে দেখো দুইয়েরটা যেটা আছে দেখো, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন, এটাও ভুল, কারণ কেন্দ্রমণ্ডলে অ্যালুমিনিয়াম আর কি থাকে,
মূলত নিকেল থাকে, ঠিক আছে। তো 2-এর দাগের 2-এর 3-এরটা দেখো যে প্রশ্নটা আছে, সীমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে, অবশ্যই ঠিক এটা। তো তাহলে এটার পাশে তোমরা ঠিক লিখে রাখবে। তো চলো এবার দেখো মূলত যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে দেখো 2 মার্কসের প্রশ্ন। তো এইবারে দেখো তোমরা অনেক কিছু জানবে, কারণ এইবারে মূলত কিভাবে কি করতে হয় দেখো, আমি তো বলবো শর্ট কোশ্চেন সব জায়গায় তোমরা খুঁজলে পেয়ে যাবে, কিন্তু 2 মার্কস 3 মার্কস লং প্রশ্ন এগুলো কিন্তু সম্পূর্ণ একদম ডিফারেন্ট স্টাইল। শুধু বলবো দেখো এখান থেকে কিছু শিখে নাও, আর কিছু সময় নেই। তো এখানে দেখো প্রথম দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, 2 মার্কসের বলে দিয়েছে, দুটো করতে হবে, 2 দুগুণে 4, 2 নম্বরের জন্য। প্রথম পার্থক্য দেখো তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো প্রথম তোমরা একটা হেডিং দিয়ে একটা পয়েন্ট করবে যে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য, ঠিক আছে। দেওয়ার পরে দেখো পার্থক্যের পয়েন্টে 1 নম্বর যে পয়েন্টটা দাও সংজ্ঞাগত, ঠিক আছে। তো সংজ্ঞাগত পয়েন্ট দেখো ম্যাগমা কাকে বলে, লাভা কাকে বলে সেটাই আমরা লিখবো। তো ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে। ঠিক দেখো এখানে যে পার্থক্যটা আমরা লিখেছি, এই পার্থক্যটা কিভাবে করা হচ্ছে, যদি এই কথাটা না লেখো তাহলে কখনো পার্থক্য হবে না, বারবার বলছি একটু খেয়াল রাখবে। এই কথাটা তুমি যদি লেখো তবেই তোমাদের কিন্তু পার্থক্য বোঝাবে। তাহলে দেখো অপরপক্ষে ভূপৃষ্ঠের উপরিস্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাষ্পহীন শিলার মিশ্রণকে লাভা বলে। বুঝতে পারলে? খুব সোজাভাবে বোঝালাম। দ্বিতীয় দেখো যে আমাদের পার্থক্যের পয়েন্ট আছে সেটা হচ্ছে দেখো অবস্থানগত, ঠিক আছে। ম্যাগমা ভূ অভ্যন্তরের মধ্যে অবস্থান করে, অপর পক্ষে এটা অবশ্যই লিখতে হবে, ওটা যদি না লেখো তাহলে তোমাদের পার্থক্য বোঝাবে না। লাভা ভূপৃষ্ঠের উপরিভাগে কঠিন শিলারূপে অবস্থান করে। তো আমরা এই দুটো পার্থক্যের পয়েন্ট লিখতে পারি। এছাড়া আরো অন্যান্য যে পয়েন্টগুলো আছে, প্রকৃতি আছে, তারপরে বোধগম্যতা আছে বা কাঠিন্যত্ব আছে, তো সেটাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। তো দেখো নেক্সট যেটা আছে 3-এর 2-এর দাগে যে প্রশ্নটা আছে দেখো, ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করে, এটা মূলত 2 মার্কসের জন্য, ঠিক আছে। 2 মার্কসের জন্য বেশি লেখার দরকার নেই, দুটো পয়েন্টই লেখো। তো একইভাবে দেখো এরকম পয়েন্ট করে তোমরা একটা হেডিং করে নেবে, যেটা দেখলেই তোমরা পরীক্ষার খাতায় তো প্রশ্ন তুলতে পারো না, তাই না? তাহলে এরকম একটা হেডিং লেখা দরকার, না হলে তোমাদের শিক্ষক কি করে বুঝবে যে তোমরা কোন প্রশ্নের উত্তরটা কিভাবে লিখছো। আর তাদের দেখারও অতটা সময় থাকে না, প্রশ্নপত্র ধরে একটা গড়পড়তা যখন নাম্বার এসে যায়, তুমি বুঝিয়ে দিলে যে এটা আমার ক্রোফেসিমা আর নিফেসিমার মধ্যে পার্থক্য। তো পার্থক্যের প্রথম পয়েন্ট দেখো, একদম প্রথম যেটা আছে সেটা হচ্ছে সংজ্ঞাগত, ঠিক আছে। তো এখানে মূলত দেখো সংজ্ঞাতে যেটা বলা আছে, গুরুমণ্ডলের যে স্তরটি ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত তাকে ক্রোফেসিমা বলা হয়। আবার একইভাবে এখানে ভুলবে না, আবার একইভাবে এই অপর পক্ষেটা দিলেই তবেই তোমাদের পার্থক্য হচ্ছে, বারবার বলছি, হ্যাঁ। তো তোমরা অনেকটাই ছোট ক্লাস, তো তোমাদের এই কথাটা আমি কেন বারবার বলছি, এই অপর পক্ষটা অবশ্যই দেবে, কেউ একবার ভুল করে বাদ দিয়ে দিলে তাহলে সেটা পার্থক্য হবে না। তারপরে দেখো গুরুমণ্ডলের যে স্তরটি নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত তাকে নিফেসিমা বলে, ঠিক আছে। এবার 2 নম্বর যে পার্থক্য আছে দেখো, তাহলে ক্রোফেসিমা আর নিফেসিমার যে গভীরতা আছে সেই গভীরতাটা জানবো আমরা। দেখো ক্রোফেসিমা স্তরের গভীরতা হলো 30 থেকে 700 কিলোমিটার, অপরপক্ষে দেখো নিফেসিমা স্তরের গভীরতা হলো 700 থেকে 2900 কিলোমিটার। তো এই দুটো পয়েন্ট দিলেও তোমাদের কাছে 2-এর 2 পাবে, আমি বললাম। আর এখানে মূলত দেখো পার্থক্যতে তোমরা অ্যাডভান্টেজ পাবে, কারণ এখনো অবধি এই ফরম্যাটটা তোমরা কেউ করনি, তোমরা যেটা শিখেছো বা করেছো বই দেখে দেখে এরকম ছক কেটে কেটে করা, এখানে ভিত্তি, এখানে যে বিষয়, ধরো এখানে ক্রোফেসিমা, এখানে নিফেসিমা, এইভাবে ছক কেটে কেটে করেছো, দেখো এটা একদম ওল্ড স্টাইল, এটা হচ্ছে নিউ স্টাইল। এটাকে তোমরা একটু ভিত্তি করে লেখো, আমি বললাম তোমাদের অনেকটাই অ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে। আর যে কথাটা বললাম আবারও বলছি, তোমরা অনেক জুনিয়র ক্লাস, এই অপর পক্ষে পয়েন্টটা অবশ্যই লিখতে হবে, এটা গুলিয়ে ফেলবে না। কি বললাম বুঝতে পারলে? তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখবো এবারে, মূলত 4-এর দাগে। দেখো 4-এর দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো, এখানে কি বলা আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। মূলত 3 নম্বরে একটা প্রশ্ন করতে হবে, তার পূর্ণমান কত আছে 3, ঠিক আছে। এখানে প্রশ্নটা দেখো, ভূ অভ্যন্তরের পরিচলন স্রোতের ভূমিকা উল্লেখ করো। হ্যাঁ, তো এখানে দেখো একইভাবে ঠিক তোমরা খাতাতে এরকম 4-এর দাগ দিয়ে একটা এরকম বক্স করবে, ট্রিপল বক্স করতে পারো বা কেউ এভাবে বক্স করতে পারো, যার যেমন স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটাই করবে, বা তোমার যেটার প্রতি দক্ষতা বেশি তোমরা সেই স্টাইলটাই, বারবার বলছি, সেটাই করবে। আমারটা এটা দেখে ফলো করতে হবে এরকম কিছু নেই, তো তোমরা ওইভাবেও করতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো পয়েন্ট করে নেওয়ার পরে হেডিংটা দেবে ভূ অভ্যন্তরের পরিচলন স্রোতের ভূমিকা, ঠিক আছে।
তো এবার দেখো উত্তরটা যেভাবে লিখবো এখানে মূলত এখানে 3 মার্কসের মতন আমি বিভিন্ন বইতেও দেখলাম, এর বেশি কোথাও লেখা নেই। তো এটাই হচ্ছে টু দি পয়েন্টের অ্যান্সার 3 নম্বরের জন্য। এখানে তোমরা একটা ছবি দিতে পারো, সেই ছবিটা আমি বলবো, এইখানে বোঝাতে বোঝাতে আমি বলবো, তো তোমরা স্কিপ না করে শোনো, তাহলে এখানে ছবিটা আমি ডিসকাস করছি। দেখো, ভূ অভ্যন্তরের পরিচলন স্রোতের তাপে সান্দ্র অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে। এছাড়াও কি পাতের সঞ্চালনে পরিচলন স্রোতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো মূলত পরিচলন স্রোতের যদি পয়েন্ট পয়েন্ট করে লেখা যেত এখানে আমাদের মূলত 1 নম্বর পয়েন্টে দেখো পরিচলন স্রোত সান্দ্র অবস্থায় কি পৃথিবীর অভ্যন্তরের পদার্থগুলোকে উত্তপ্ত অবস্থায় উপরে নিয়ে আসে। 2 নম্বর দেখো পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে আসে। 3 নম্বর দেখো পরিচলন স্রোত হচ্ছে না পাত সঞ্চালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে মূলত দেখো তোমরা যে ছবিটা বলছিলাম, যদি ধরে নাও, আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের এইভাবে, যদি আমাদের অনবরত পরিচলন স্রোত হয়, ধরো এখানে একটা পাত আছে, আবার ঠিক এখানে একটা পাত আছে, এখানে কি হচ্ছে না এই পরিচলন স্রোতের ফলে পাতটা আবার ঠিক এখানে আসছে, আবার এখানে আসছে কি এইভাবে ছবিটা এই যে পরিচলন স্রোতের ফলে কি পাতের বিভিন্ন যে পরিবর্তন হচ্ছে, এখানেই বলা আছে পরিচলন স্রোতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাত সঞ্চালনের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে এর উত্তর। তো তোমরা এখান থেকে সুন্দরভাবে এটাকে তুলে নিতে পারো, ঠিক আছে। বা কেউ যদি পয়েন্ট করতে যাও, আমি এখানে দেখো যে পুরো ভিডিওটা শুনবে তার ক্ষেত্রে আমি বলবো, দেখো এখানে যদি পয়েন্ট করতে যাও, এখানে 1 নম্বর পয়েন্ট করবে ঠিক এই পোর্শন থেকে, দেখো যতটা আমি লাল কালি দিয়ে দিচ্ছি, তো এই পোর্শন পর্যন্ত একটা পয়েন্ট করবে, হয়েছে এটা। তারপরে দেখো দ্বিতীয় যে পয়েন্টটা করবে সেটা হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত পর্যন্ত একটা দ্বিতীয় পয়েন্ট করবে। 3 নম্বর পয়েন্ট যেটা করবে দেখো এইখান থেকে একদম লাস্ট অবধি তোমরা এটা 3 নম্বর পয়েন্ট করে নিও। আর আমার ছাত্রছাত্রীরা যারা আছিস তোরা সম্পূর্ণটা দেখে এই পর্যন্ত আমি যে কথাটা বললাম এটা একটু তোরা করে নিস, হ্যাঁ। তো চলো আমরা নেক্সট যেটা প্রশ্ন হচ্ছে সেটা আমরা দেখে নেবো। দেখো মূলত দেখো 5-এর দাগে যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমি বলবো দেখো অনেক জায়গায় আমি দেখছিলাম এটার কিন্তু সঠিক উত্তর ঠিকঠাক নয়। তো এখানে যে প্রশ্নটা নিয়েছি এর একদম সঠিক উত্তর এটাই। আমি তোমাদের বলবো দেখো মূলত এখানে দেখো তোমাদের যেটা নিচের প্রশ্নটির উত্তর দাও। 5 নম্বরের একটা করতে হবে, তার জন্য কত নাম্বার আছে? 5। তো এখানে দেখো কোশ্চেনটা যেটা বলা আছে পৃথিবীর অভ্যন্তরের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে। এখানে কিন্তু দেখো কোনো স্তর বলতে বলেনি, ঠিক আছে, যে শিলামণ্ডল গুরুমণ্ডল এগুলো কি জিনিস চাইনি, এটা কিন্তু এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি সেখান থেকেই তোমাদের বলছি। দেখো 5টা বৈশিষ্ট্য পৃথিবীর অভ্যন্তরের বলেছে, কিন্তু তার ওই স্তরগুলো নয় যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে তার উপবিভাগ, মানে পৃথিবীর অভ্যন্তরের। তো দেখো এই যে পৃথিবীর অভ্যন্তরের যে উত্তরটা কিভাবে লিখবো সম্পূর্ণ আমি বললাম। দেখো তো তোমরা এই যদি নোটটাকে লাগাতে পারো হুবহু, অবশ্যই 4 থেকে তোমরা 5 কমন অবশ্যই পাবে, আমি বারবার বললাম। তো দেখো এটার উত্তর তোমরা কিভাবে লিখবে, দেখো প্রথমে একটা ভূমিকা বলে এখানে পয়েন্ট করতে পারো, বা তার আগে তোমরা হেডিং দিয়ে পৃথিবীর অভ্যন্তরের 5টি বৈশিষ্ট্য এভাবে তোমরা লিখতে পারো। লেখার পরে দেখো 2 নম্বর যে ভূমিকাটা দেবে, ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত কত কিলোমিটার? 6371 কিলোমিটার গড় ব্যাসযুক্ত অঞ্চলকে পৃথিবীর অভ্যন্তর বলে, ঠিক আছে। নিম্নে পৃথিবীর অভ্যন্তরের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন দিলাম। এখানে যদি দেখো ছবিতে তোমরা যদি বুঝিয়ে দিই তোমাদের, দেখো এই যে আমাদের কি 0 থেকে একদম 6371 কিলোমিটার পর্যন্ত কি আমাদের এই যে ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত কি পৃথিবীর অভ্যন্তর অবস্থিত, এই ভিতরের অংশটাই হচ্ছে পৃথিবীর অভ্যন্তর, ঠিক আছে। এবার দেখো যে প্রথম পয়েন্ট আছে আমাদের, প্রথম যে বৈশিষ্ট্যের পয়েন্ট, দেখো পৃথিবীর অভ্যন্তরের গুরুত্বপূর্ণ প্রধান বৈশিষ্ট্য হলো তার উপাদান। পৃথিবীর বিভিন্ন উপাদান যেমন লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম ও সিলিকন প্রভৃতি পদার্থগুলি উপরে উঠে আসে ও নিচে নেমে যাওয়ার জন্য পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হয়, অর্থাৎ উপাদানগুলি স্থান বিনিময় হয়। তো তোমরা এটা 1 নম্বর পয়েন্ট করবে। 2 নম্বর পয়েন্টটা দেখে নাও। 2 নম্বর দেখো আমি যেটা বলছিলাম একটু আগে যে বিভাগগত, বা এই যে আমাদের পৃথিবীর অভ্যন্তরকে কটা ভাগে ভাগ করা হয় বা কি জন্য ভাগ করা হয়েছে সেটা এবার আমরা জেনে নেব, হ্যাঁ। তো দেখো এখানে পৃথিবীর অভ্যন্তরকে মূলত উষ্ণতা, চাপ ও আপেক্ষিক গুরুত্ব ইত্যাদির তারতম্যের ভিত্তিতে ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তরকে প্রধান 3টি স্তরে ভাগ করেছেন। যথা দেখো 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভূত্বক, 2 নম্বর দেখো গুরুমণ্ডল, 3 নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল। একটু আগে দেখো তোমাদের দেখালাম আমি, মনে হয় এই যে ছবিতে আমি দেখিয়েছিলাম, এই যে পোর্শনটা দেখো, এই চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এইটাকেই মূলত কি ভূবিজ্ঞানীরা 3টে ভাগে ভাগ করেছেন। দেখো একটা হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল,
2 নম্বরটা হচ্ছে গুরুমণ্ডল, 3 নম্বরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এটুকুই এখান থেকে এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এই পুরোটা যে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এগুলো কিছুই হয় না এর মধ্যে, আমার যেটা মনে হয়। তো দেখো 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে দেখো পৃথিবীর অভ্যন্তরের গভীরতা। ঠিক আছে, 3 নম্বর দেখো পৃথিবীর অভ্যন্তরের গভীরতা। তো পৃথিবীর অভ্যন্তরের গভীরতা পৃথিবীর ভূপৃষ্ঠের থেকে নিচের দিকে প্রায় 6300 কিলোমিটার পর্যন্ত অবস্থিত। ঠিক আছে, যে পৃথিবীর অভ্যন্তর বলতে দেখো যদি আমরা সেই ছবিটার কথা মনে করি, যে ছবিটা আছে দেখো এখান থেকে ভূপৃষ্ঠ আর এই নিচে একদম ভূকেন্দ্র, এর যে টোটাল যে কিলোমিটার এটাই হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরের গভীরতা। ঠিক আছে, এখানে কোনো পার্টিকুলার কোনো স্তরের আমাদের গভীরতা জানবো না, একদম পুরো 0 থেকে একদম 6371 অব্দি কি জানি আমরা, যে পৃথিবীর অভ্যন্তরের গভীরতা। ঠিক আছে, আমরা যতদূর অবধি জানি। কিন্তু আমি একটা কথা বলবো, দেখো এই ভিতরের স্তরগুলো সম্বন্ধে এখনো অবধি সঠিকভাবে কোনো ভূবিজ্ঞানী নির্ভুল তথ্য দিতে পারেনি, তাই আমরা যেটুকু জেনেছি তার ভিত্তিতেই এটা বললাম। তো চলো নেক্সট যে পয়েন্ট আছে দেখো সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা, 4 নম্বর পয়েন্ট। তো এই তাপমাত্রাটা একটু তোমরা বুঝে নেবে এখান থেকে। দেখো পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা প্রথম 100 কিমিতে প্রতি কিমিতে 12 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা 100 কিমি ধরে নিই, ঠিক আছে, এই 100 কিমির মধ্যে যদি 1 কিমি যায় সেখানে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে? 12 ডিগ্রি সেলসিয়াস। ঠিক দেখো এই হিসাবে পরে 300 কিমিতে, এই 100 কিমির পরে 300 কিমিতে দেখো প্রতি কিমিতে, তখন এখানে মূলত দেখো যখন প্রতি কিমিতে আমাদের কত করে বাড়ছিল? 12 ডিগ্রি সেলসিয়াস। তারপরে পরের এই 100 কিমির পরে 300 কিমিতে প্রতি 1 কিমিতে কত করে বাড়ছে? 2 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়ছে। তারপর থেকে আবার ওই 300 কিমির পরের থেকে দেখো, তারপর এই 300 কিমির পরের থেকে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসে হিসাবে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। আর পৃথিবীর যদি গড় তাপমাত্রা ধরা হয় তাহলে মূলত দেখো 17 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু তোমরা লিখে রাখবে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল, যেহেতু তোমাদের প্রশ্ন করেনি তো এটাও তোমরা লিখে রাখবে। আর পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, এটাও তোমরা লিখে রাখতে পারো। দেখো একদম লাস্ট যে পয়েন্টটা আছে, লাস্ট পয়েন্টে লেখার আগে দেখো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, দেখো যদি তোমাদের এই ভিডিওগুলো পছন্দ হয় তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো টপিক তোমাদের ক্লাস 8-এর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা থাকে সেই টপিকটা কমেন্ট করে জানাও যে স্যার আমি বুঝতে পারছি না, আমি কথা দিলাম সেটা খুব সুন্দরভাবে সহজ সরলভাবে একদম চিত্রের সাহায্যে বুঝিয়ে দেবো। তাহলে দ্বিতীয়বার তোমাদের আর ওই যে দুর্বলতাটা বা যে তোমাদের ভিতটা থাকছে সেটা তোমাদের আর কোনোদিন দেখতে হবে না, বা তোমাদেরকে আর সেইটা দ্বিতীয়বার আর কোনো দুর্বলতা ভাব হবে না। ঠিক আছে, তো নেক্সট পয়েন্টটা দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, পৃথিবীর অভ্যন্তরের ঘনত্ব মূলত 3টি স্তরে নির্বিঘ্নে করা হয়ে থাকে। বুঝতে পারলে কি বললাম? পৃথিবীর 3টে স্তরে নির্বিঘ্নে বলতে এটা যদি আমাদের দেখো, এটা হচ্ছে কি আমাদের শিলামণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের পরিপ্রেক্ষিতে পৃথিবীর ঘনত্ব নির্বিঘ্নে হয়ে থাকে। আর এই স্তরগুলির মধ্যে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব ভার সবচেয়ে বেশি এবং পৃথিবীর গড় ঘনত্ব হলো 5.5 গ্রাম ঘন সেমি। তো দেখো তোমাদের সঙ্গে সম্পূর্ণ পুরো প্রশ্নপত্রটা আলোচনা করলাম। অবশ্যই বলবো দেখো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম টাইপের বা এরকম মডেল ট্যাক্স অ্যাক্টিভিটি আরো তো তোমরা পাবেই। তো এইরকম নতুন নতুন ফরম্যাটে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা সবাই ভালো থেকো।